যোগ পার্বণের মাঝেই পরাক্রম দেখানোর দিন, শত্রুকে বুঝে নেওয়ার দিন। জলে এবার ত্রিশূল, তিন শক্তি, এই তিন শক্তির আজ কমিশন হবে ইন্ডিয়ান নেভিতে, বা বলা ভালো এই তিন শক্তি আজ উদ্বোধন হবে গার্ডেন রিচ থেকে। সরাসরি গার্ডেন রিচ থেকে আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, বোধহয় এই প্রথম একসঙ্গে তিন নৌ শক্তির যুদ্ধ জাহাজ কমিশন হচ্ছে গার্ডেন রিচ থেকে, তাই তো? একেবারেই যথেষ্ট ঐতিহাসিক মুহূর্ত, তার একটা বড় তাৎপর্য আজকের দিনটা বহন করছে। তার কারণ গার্ডেন রিচ শিপবিল্ডার্সের তৈরি তিনটি জাহাজ একসাথে আজকে কমিশনড হবে ভারতীয় নৌবাহিনীতে, এবং এই প্রথমবার কলকাতা থেকে তিনটি জাহাজের একযোগে কমিশন। অবশ্যই ভারতের পরাক্রম দেখানোর দিন, যেমনটা তুমি বলছিলে। যথেষ্ট একেবারে সঠিক বক্তব্য আমার এক্ষেত্রে মনে হচ্ছে, কেননা আজকে যে ছবিটা অন্তত গার্ডেন রিচ শিপবিল্ডার্সের যারা কর্মকর্তারা যখন আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে তারা যখন ঢুকলেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু ঠিক সেই রকমই ছিল। কেননা আজকে তাদের দীর্ঘদিনের যে চেষ্টা, দীর্ঘদিন ধরে এইটা তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম আজকে শেষমেশ ভারতীয় নৌবাহিনীতে যখন কমিশনড হবে এই জাহাজগুলো, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই পরিশ্রমী সাফল্য পেল তা বলা যায়। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। তুমি সেই ছবিও দেখতে পাচ্ছ, পুরোপুরি তৎপরতা রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী প্রবেশ করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে, আর তারপরেই শুরু হবে সেই অনুষ্ঠান যেখান থেকে প্রধানমন্ত্রী একসাথে তিনটি যুদ্ধজাহাজ তার বলা যেতে পারে কমিশন করবেন ভারতীয় নৌবাহিনীতে। তিনটি জাহাজের যদি একটু বিস্তারিত বলি, তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আগ্রায়। তিনটি জাহাজ তিনটি ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়, মূলত তিনটি ভিন্ন রোলের যুদ্ধজাহাজ একসাথে ভারতীয় নৌবাহিনী এবং আরও বলা ভালো ভারতীয় নৌবাহিনীর যে এই ইস্টার্ন সেক্টর, সেই সেক্টরকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। গত বছর তোমার মনে থাকবে 2025 সালেও সেক্ষেত্রেও মুম্বাই থেকে তিনটি জাহাজ একসাথে নৌবাহিনীতে কমিশনড হয়েছিল, এবং তারপর এবছরেরটা স্পেশাল আমাদের কাছে এই কারণেই, কেননা শহর কলকাতা, যেখানে গার্ডেন রিচ শিপবিল্ডার্সের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যেখান থেকে প্রচুর যুদ্ধজাহাজ তৈরি হয়, কিন্তু কমিশন হওয়ার কিন্তু সাম্প্রতিক অতীতে সেই অর্থে কোনো রেকর্ড নেই শহর কলকাতার বুকে। তাই শহর কলকাতা থেকে প্রধানমন্ত্রী তিনটি যুদ্ধজাহাজ, যেগুলির বেশিরভাগ অংশই আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি, সেই যুদ্ধজাহাজগুলি যখন কলকাতার মাটি থেকে কমিশন করবেন ভারতীয় নৌবাহিনীতে, তার একটা আলাদা তাৎপর্য তা অবশ্যই বহন করছে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও ভারতীয় নৌবাহিনীর যিনি এখন অ্যাডমিরাল রয়েছেন, তিনি নিজে উপস্থিত থাকবেন, দীনেশ ত্রিপাঠী। পাশাপাশি আরও জিআরএসির যারা কর্তারা তারা উপস্থিত থাকবেন। এই গোটা অনুষ্ঠান আজকে গোটা ভারতবাসী বলতে পারো নজর রাখবেন, কেননা যেভাবে একের পর এক সাম্প্রতিক অতীতে আমরা যদি তাকিয়ে দেখি, একের পর এক যেখানে ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনীকে আমরা তাদের পরাক্রম দেখাতে দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা কিন্তু অবশ্যই স্বর্ণাক্ষরে লিখে রাখার মতোই একটা দিন। তাই আজকে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই যখন এই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে এসে পৌঁছবেন, তারপরের মুহূর্তটা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য অবশ্যই একটা স্পেশাল মুহূর্ত হতে চলেছে অতনু। এবং সানিক, একদিক থেকে দেখতে গেলে আমাদের দেশের নৌবাহিনী যতটা ভালো হবে বা যতটা মজবুত হবে, ততটাই আমরা সুরক্ষিত থাকবো। তার কারণ আমাদের তিন দিকে জল, আমাদের দেশের তিন সীমান্ত জলে। সেক্ষেত্রে একদিকে ভারত মহাসাগর, আরব সাগর, আর একদিকে বঙ্গোপসাগর, এরকম একটা জায়গায় নৌবাহিনীকে আরও শক্তপোক্ত করে তোলা আমরা দেখেছি 2014 সালের পর থেকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আমাদের নৌ সীমান্ত সুরক্ষিত থাকে, মানে জল সীমান্ত সুরক্ষিত থাকে। আর সেজন্যই এই তিন শক্তি, আইএনএস দুনাগিরির কথা বলছিলে তুমি, বলছিলে আইএনএস সংশোধকের কথা এবং আইএনএস অগ্রয়ের কথা। এই তিনটে স্পেসিফিকেশন তিন রকম, এই তিনটে কোন কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ আমি যদি এক এক করে জানতে চাই, যে এই আইএনএস সংশোধকের কাজ কি?
আইএনএস সংশোধক মূলত একটি হাইড্রোগ্রাফিক সার্ভে করার যুদ্ধ জাহাজ। মূলত এর যদি কাজটা বোঝাই, জাহাজ কোন পথে এগোবে, কোন রাস্তা দিয়ে জাহাজ যাবে। আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে যেমন বিভিন্ন নেভিগেশনের অ্যাপ্লিকেশন ইউজ করি, ঠিক সেই রকম জাহাজ চলার জন্য যে নির্দিষ্ট যে ম্যাপগুলো ব্যবহার করা হয়, সেই ম্যাপগুলো প্রস্তুত করা হয় এই হাইড্রোগ্রাফিক সার্ভের এই ভেসেলগুলো থেকেই। এই ল্যাবরেটরি যা এই জাহাজের সঙ্গে থাকে, সেই জাহাজগুলি থেকেই মূলত এই সমুদ্র পথে কোথায় জলের কত গভীরতা রয়েছে, কোথায় জলের তলায় সেই অর্থে নাব্যতা নেই, সেই সমস্ত বিষয়ে একটা ডিটেইলড ম্যাপ তৈরি করার সক্ষমতা রাখে এই আইএনএস সংশোধক। হাইড্রোগ্রাফিক ভেসেল হলেও এর সঙ্গে আরেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এই জাহাজ নিতে পারে, যেটা এই জাহাজকে অবশ্যই আরও অন্যান্য জাহাজের থেকে একটু হলেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। তার কারণ এই জাহাজকে আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতাল হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেই রকম সমস্ত পরিকাঠামো এই জাহাজে রাখা হয়েছে। আপাতত 48টি বেড রয়েছে এই জাহাজের ভেতরে। এর পাশাপাশি অপারেশন থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন ডায়াগনোসিসের জন্য যা যা ল্যাব টেস্ট প্রয়োজন, সব কিছুর পর্যাপ্ত ব্যবস্থা এই জাহাজের মধ্যে থাকছে। এছাড়াও যে ভারতীয় নৌসেনার যে কটি হাসপাতাল রয়েছে, সেই কটি হাসপাতালে যারা বিশিষ্ট চিকিৎসকরা, তাদের সঙ্গে টেলিকলিং এর মাধ্যমে জাহাজ থেকেই একেবারে স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে তারা যে কোনো রুগীর পুরো ডেটা তারা সেই হাসপাতালে বসেই অ্যাক্সেস করতে পারবেন এবং সেই মতো জাহাজে যে ডাক্তাররা থাকবেন তাদের সঙ্গে তারা আলোচনা করে চিকিৎসা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র ভারতীয় নৌবাহিনী নিজেদের ভূমিকা বলার ক্ষেত্রে বারংবার তারা বলে এসেছে, শুধুমাত্র জলসীমায় বহিঃশত্রুর থেকে সুরক্ষা নয়, পাশাপাশি বিভিন্ন রকম যে আপৎকালীন পরিস্থিতি সেইখানে মোকাবিলা করা, কিংবা আমাদের বিভিন্ন যে জলসীমা দিয়ে বিভিন্ন যেরকম ট্রেডগুলো হয়, সেই ট্রেডগুলোকে সুরক্ষিত করা, এই গোটা কাজটাতে কিন্তু ভারতীয় নৌবাহিনীর একটা বড় ভূমিকা বরাবর থেকে যায়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই জাহাজ আইএনএস সংশোধক সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। একদিকে যেমন বলছিলাম হাইড্রোগ্রাফিক সার্ভে, সেই সার্ভের কাজ সে করতে পারবে, পাশাপাশি একটা হাসপাতাল হিসেবে, একটা বলা ভালো একটা ভাসমান হাসপাতাল হিসেবে যে কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এই জাহাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে সেদিক থেকে সানিক বলতে গেলে আইএনএস অগ্রয় বা আইএনএস দুনাগিরি মারাত্মক শিকারীর মতো কাজ করবে। যদি কমফোর্ট দিয়ে থাকে ভারতীয় নৌবাহিনীকে আইএনএস সংশোধক, তাহলে আক্রমণের ঝাঁজ, আক্রমণের তীব্রতা বাড়ানোর জন্য এবং কোনোভাবেই কোনো শত্রু জাহাজ বা শত্রুদের কোনো টর্পেডো বা কোনো সাবমেরিন যাতে আমাদের জলসীমান্তে না আসতে পারে সেটা দেখার কাজ করবে নিঃসন্দেহে অগ্রয় এবং আইএনএস দুনাগিরি, তাই তো? একেবারেই তাই। এবং আইএনএস অগ্রয়ের ভূমিকাটা যদি তোমাকে প্রথমে বলি, বিভিন্ন ক্ষেত্রে যেখানে জলের গভীরতা কম, সেই জায়গায় যে কোনো রকম বহিঃশত্রুর আক্রমণ, যেমনটা বলছিলাম যে সাবমেরিন কিংবা টর্পেডো যেমনটা তুমি বলছিলে, এগুলোকে ডিটেক্ট করতে পরিকাঠামোগতভাবে বেশ কিছু সমস্যা হয়, যেগুলো মূলত সোনার টেকনোলজি থাকে যে সমস্ত জাহাজে, সেই সমস্ত জাহাজেরই। সেই জায়গায় আইএনএস অগ্রয় কিন্তু একেবারে অত্যাধুনিক টেকনোলজি যা যা রয়েছে তা দিয়ে একেবারে ফিটেড, এবং একেবারে কোস্টাল এরিয়ার কাছাকাছি অংশে ভারতীয় সীমানাকে সুরক্ষিত করার জন্য এই জাহাজকে ব্যবহার করা সম্ভব, অগভীর জলে সাবমেরিনের মতো যে কোনো থ্রেটকে মোকাবিলা করার জন্য। তাই এই গোটা পরিস্থিতিতে তিনটে জাহাজের তিন রকম ভূমিকা। পাশাপাশি তুমি আইএনএস দুনাগিরির কথা বলছিলে, এই জাহাজ কিন্তু তিনটি জাহাজের মধ্যে আজকে যে তিনটি জাহাজ কমিশন হতে চলেছে তার মধ্যে সব থেকে বড় জাহাজ, মূলত একটি স্টেলথ ফ্রিগেট। এই জাহাজ, এই স্টেলথ ফ্রিগেট মূলত যে কোনো জায়গায় যখন তার অপারেশন চালাবে, তার ভিজিবিলিটি শত্রুপক্ষের রেডারে কিন্তু অনেক কম, অর্থাৎ অনেক কম সময় বাকি থাকতে শত্রুরা জানতে পারবে যে এই জাহাজ তাদের কাছে পৌঁছে গিয়েছে। সুতরাং এইটা কিন্তু এই জাহাজকে একটা আলাদা অ্যাডভান্টেজ যেমন একদিকে দেবে, পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক শস্ত্র এই জাহাজের সঙ্গে থাকছে, যেগুলো এই জাহাজকে আমাদের জলসীমায় একটা অভেদ্য দুর্গ তৈরি করতে চলেছে, তা কিন্তু বলাই যায়। অতনু, এবার একবার সরাসরি লোকভবনের ছবি দেখবো, কারণ এখানে এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এখানে যখন তিনি আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার